কথা ছিল, তাই তো? গত ক্লাসে আমরা জি স্যার। সূত্রটা বুঝাইছিলাম, আজকে আমরা বুঝাবো। লামির সূত্রটা কি পড়ছিলে? দ্যাট মিনস হচ্ছে তিনটা বল, মনে করো পি কিউ আর তিনটা বল একটা বিন্দুতে ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে, তাহলে প্রত্যেকটি বল অপর দুইটি বলের কোণের সাইন অনুপাত সমান হবে। অর্থাৎ পি বাই এই কোণটা হচ্ছে আলফা কোণ, পি বাই সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে কিউ বাই সাইন গামা ইকুয়াল টু আর বাই কিউ বাই সাইন বেটা ভাগ হচ্ছে ইকুয়াল টু হবে আর বাই সাইন গামা। এটা হচ্ছে আমাদের লামির সূত্র। আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে? পি কিউ তিনটা বল ধরে নিচ্ছে ও বিন্দুতে মিলিত হচ্ছে এবং এদের বিপরীত কোণগুলো হচ্ছে আলফা, বেটা এবং গামা কোণ। আমাদের প্রমাণ করতে হবে পি বাই সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন বেটা ইকুয়াল টু আর বাই সাইন গামা। এটা মাঝে মধ্যে পরীক্ষায় থাকে, কথা কি বুঝা গেছে? এটা প্রমাণের জন্য কি করব? ও এ সি বি একটা সামান্তরিক সম্পূর্ণ করব এবং সামান্তরিকের আর বলটা ওসি কর্ণ যোগ করবো। ওই ওসি কর্ণটাই হবে সামান্তরিকের কর্ণ। এই ওসি কর্ণটাই আমাদের সামান্তরিকের লব্ধি বলের মান ও দিক নির্দেশ করবে। আমরা সামান্তরিকের সূত্র এর আগে প্রমাণ করছিলাম, এখন সেই সামান্তরিকের সূত্রের সাহায্যে আমরা লামির সূত্রটা প্রমাণ করব। এখন দেখো এখানে আছে কি ও এ কারণ হচ্ছে সামান্তরিকের ও ইকুয়াল টু আমরা বলবো হচ্ছে বিসি। এই কথা ছিল, দেন ও এ বলটা হচ্ছে পি বল এবং বিসি বলটাও কি হবে? পি বল হবে। এবং ওবি ইকুয়াল টু কি কিউ বল, ওবি সমান সমান আমরা বলতেছি ওসি বল। তাহলে ওবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু হচ্ছে আমরা কিউ বল। এখন এ ও সি কোণ দেখো, এ ও সি কোণ সমান সমান আমরা বলতেছি, দেখো এখান থেকে এইটুকু কত, আমরা অ্যানোটেশনে যাই। এই কোণটা কত আমরা বলতে পারবো? এই কোণটা বলতে পারো তোমাদের একজন বলো তো কত? একটা সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমি যদি এই কোণ এ ও সি কোণ সমান কি হবে? 180 ডিগ্রি মাইনাস বেটা করতে পারি না? 180 ডিগ্রি থেকে যদি এই কোণটা নাকি বেটা কোণ যদি বাদ দিই তাহলে কি থাকবে? এ ও সি কোণ থাকবে না? এই লেখা হচ্ছে এ ও সি 180 ডিগ্রি মাইনাস বেটা এবং এ ও সি সমান হচ্ছে এখন আমরা এ ও সি কোণ এ সি ও দেখো এ সি ও কোণ এই কোণটা ইকুয়াল টু বলবো হচ্ছে বি ও সি কোণ। বলো তো এই কোণ ইকুয়াল টু এই কোণ হওয়ার কারণটা কি? এই কোণ ইকুয়াল টু এই কোণ কারণটা কি বলো? দ্যাট মিন্স সমান্তরাল ছেদক কোণ একে আমরা একান্তর কোণ বলি। তাহলে এই কোণ ইকুয়াল টু হচ্ছে এই কোণ। আবার এই কোণ সমান কত? এই কোণটা সমান কত হবে? দেখো এই কোণটা কি আলফা 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি। আমাদের এইটা সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস গামা স্যার। তাহলে এসিও ইকুয়াল টু আমরা বলবো হচ্ছে বি হচ্ছে ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস আলফা। এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে আলফা। তাহলে 180 থেকে আলফা বাদ দিলে আমরা এই কোণটা পেয়ে যাব। এখন সিএও কোণ সমান কত হবে? আমরা ত্রিভুজের এ একটা ত্রিভুজ না, দেখো এ একটা ত্রিভুজ না, এটা একটা কি ত্রিভুজ হিসে? এটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণ সমান কি কত পাওয়া যাবে? 180 ডিগ্রি মাইনাস এই কোণ মাইনাস এই কোণ, দ্যাট মিন্স 180 ডিগ্রি মাইনাস এ ও সি কোণ মাইনাস হচ্ছে এ সি ও কোণ। এই দুইটা কোণের মান আমরা পাইছি 180 ডিগ্রি মাইনাস এ ও সি কোণ ইকুয়াল টু 180 মাইনাস বেটা আর এ সি ও কোণ হচ্ছে 180 মাইনাস আলফা।
এটা আমরা করলে এখান থেকে আমরা পাবো সি, এই কোণটা সমান পাবো হচ্ছে আলফা প্লাস বেটা মাইনাস হচ্ছে 180 ডিগ্রি। আবার আলফা প্লাস বেটা এই পুরো কোণটা সমান কত বলতে পারবা? 360 ডিগ্রি স্যার। 360 ডিগ্রি। তাহলে পুরোটা। এখানে কি কি কোণ আছে? আলফা বেটা গামা। তাহলে আলফা যোগ জি বেটা স্যার। যোগ গামা এই কোণটা আমরা বলতে পারবো 360 ডিগ্রি বলতে পারবো না? বলা যাবে? জি স্যার বলতে পারবো। এখন জি স্যার। এই একটা সমীকরণ দাঁড়াইছে আলফা প্লাস বেটা ইকুয়াল 360 ডিগ্রি। আমরা উভয় পাশে যদি 180 ডিগ্রি মাইনাস করি, আমাদের প্রমাণের স্বার্থে 180 ডিগ্রি মাইনাস করব, তাহলে দেখো এখানে আলফা প্লাস বেটা মাইনাস 180 ডিগ্রি, এখানে হচ্ছে না আলফা প্লাস বেটা মাইনাস 180 হচ্ছে? জি স্যার। আচ্ছা দেখ, আর এখানে হচ্ছে 360 এর থেকে 180 দিলে 180, তাহলে আলফা প্লাস বেটা মাইনাস এটা ইকুয়াল টু কি কোণ আমরা লিখছিলাম? সিএও স্যার। সিএও কোণ ইকুয়াল টু, আমরা এই গামাটাকে যদি লাইনে নিয়ে আসি তাহলে 180 ডিগ্রি মাইনাস গামা, তাহলে সিএও কোণ ইকুয়াল টু কি লিখতে পারবো? 180 মাইনাস গামা। সিএও মান। জি স্যার। এখান থেকে সিএও কোণ, দ্যাট মিন্স আমরা দেখো সিএও কোণ সমান সমান পাইছিলাম কত? আলফা প্লাস বেটা মাইনাস 180 ডিগ্রি পাইছিলাম। গামা 180 ডিগ্রি। এখান থেকে আমরা ওই যে 360 ডিগ্রি থেকে আমরা সিএও কোণ ইকুয়াল টু আমরা পাইলাম 180 মাইনাস হচ্ছে গামা। এখন ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা কি, আমরা ত্রিভুজের একটা সূত্র জানি, ত্রিভুজের সূত্র অনুযায়ী কি পাবো? দেখতে পারো ও ইকুয়াল টু হচ্ছে সাইন এ সিও কোণ, মানে যে বাহু তার বিপরীত কোণ, এই বাহু হইলে তার বিপরীত কোণ এটা হবে সাইনের অনুপাত। তারপরে এসি বাহুর বিপরীত কোণ কোনটা? এওসি কোণ, তাহলে এসি ভাগ হচ্ছে সাইন এওসি কোণ। আরটা আছে কি ওসি, ওসি ভাগ কোণ কোন কোণটা হবে? সিএও কোণ, ওসি ভাগ সাইন সিএও কোণ। এটা হচ্ছে ত্রিভুজের সূত্র। ত্রিভুজের বিপরীত বাহু সাইনের অনুপাত মানে বিপরীত কোণে সাইন অনুপাত সমান, এটা হচ্ছে আমরা ত্রিভুজ সূত্র থেকে লিখতে পারি। কারণ ও ইকুয়াল টু সাইন এওসি, দেখো সাইন এওসি সমান কি পাইছি আমরা? 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস আলফা। এসিও দেখো উপরে আমরা এসিও সমান কত পাইছি? 180 ডিগ্রি মাইনাস আলফা, মাইনাস কত পাইছি? আলফা। 180 ডিগ্রি মাইনাস মাইনাস আলফা। আলফা। এসিও কোণ ইকুয়াল টু আমরা লিখলাম 180 মাইনাস আলফা। আবার এওসি কোণ সমান কত? এওসি কোণ দেখো আমরা পাইছি 180 ডিগ্রি মাইনাস কত? বেটা। বিটা। হ্যাঁ, সাইন 180 মাইনাস বেটা। আর সিএও কোণ সমান পাইলাম আমরা কত? 180 ডিগ্রি মাইনাস গামা। তাহলে প্রতিভাগ সাইন 180 মাইনাস গামা ইকুয়াল টু, দ্যাট মিন্স হচ্ছে সাইনের যদি 180 থেকে সাইন আলফা বাদ দেয়, সাইন 90 ইনটু 2 মাইনাস করলে আমরা সাইন আলফা পাবো। 180 ডিগ্রি মাইনাস আলফা, সাইন 180 মাইনাস আলফা ইকুয়াল টু সাইন আলফা, সাইন 180 মাইনাস বেটা ইকুয়াল টু সাইন বেটা, সাইন 180 মাইনাস গামা ইকুয়াল টু সাইন গামা। এটি হচ্ছে আমাদের লামির সূত্রের প্রমাণ। দ্যাট মিন্স তিনটে বল যদি একই বিন্দুতে ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করে, তাহলে যে কোনো একটি বল অপর দুইটি কোণের বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক। পি বাই সাইন আলফা ইকুয়াল টু সমানুপাতিক। সাইন বেটা ইকুয়াল টু আর সাইন গামা। এটি হচ্ছে আমাদের লামির সূত্রের প্রমাণ। এই প্রমাণটা মাঝে মধ্যে কিন্তু আমাদের পরীক্ষায় থাকে, এটা একটু পড়বা, দেখবা যে হয়তো পরীক্ষায় পায়ে গেছে। কথা কি বুঝছো? পরীক্ষা পায়ে গেলে জি স্যার। এখন হচ্ছে ওই লামির সূত্রের একটা অঙ্ক দেখো। অঙ্ক বলতেছে চিত্র অনুযায়ী এ বি এবং বিসি তার দুইটি টান বলের প্রমাণ নির্ণয় করতে হবে। হচ্ছে এই একটা এসি এবং বিসি তারের নিচে দুই টন একটা লোড ঝুলিয়ে দিছে, ঝুলিয়ে দেওয়ার ফলে এখানে কতটুকু টান সৃষ্টি হচ্ছে, এখানে কতটুকু টান সৃষ্টি হচ্ছে, এই টানের পরিমাণটা বের করতে হবে। এখানে দেখো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত? 25 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। হ্যাঁ, এখন এটাকে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম বলি। দ্যাট মিন্স হচ্ছে আমরা এই অংশটুকু নিব,
আমরা জাস্ট এই অংশটুকু কেটে নিব। কেটে নিব মানে কি, দ্যাট মিন্স কাটলে এটা টান বল চাইলে এটা একটা তীর চিহ্ন হবে, এটা একটা তীর চিহ্ন হবে। সেই তীর চিহ্নটা, যেটা তীর চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে তীর চিহ্ন দেওয়া আছে, এটাকে টান বল বলতেছে T1, আর এটা টান বল বলতেছে হচ্ছে T2, আর নিচে লোড দেওয়া আছে দুইটা। এখন কি করবো, এই বিন্দুতে দেখো, এই বিন্দুতে আমরা একটা এই লাইনের মধ্যে একটা হরিজন্টাল লাইন টানবো। কেন টানবো, এই কোণ কত দেওয়া আছে 25, এই কোণ 25 ডিগ্রি হবে, কারণ এটা হচ্ছে একান্তর কোণ। এই কোণটা কত ডিগ্রি হবে, একান্তর কোণ, জি স্যার। 25 ডিগ্রি হবে। এই কোণটা অনুরূপ কত ভাবে হবে? এই কোণ কত 30 ডিগ্রি, 30 এই কোণ কত হবে 30 ডিগ্রি, 30 এটি ডিগ্রি। দেখানো হচ্ছে, এটা 25 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, ঠিক আছে। এখন এই কোণটুক কত, আমরা বলো তো এই কোণটুক কত, 90 ডিগ্রি, তার সাথে 25 যোগ হলে কত হবে 115। 115। দ্যাট মিন্স আমাদের এই পুরো কোণটা হয়ে যাবে কত 115। অনুরূপভাবে এই কোণটা কত, 115 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 90, আর এই কোণটা কত 30, তাহলে পুরো কোণটা কত 30 হবে 120। এইটুকু যদি বাইর করতে পারো তাহলে তোমাদের দেখবা যে অঙ্ক করতে অসুবিধা হবে না। আর এই পুরো কোণটা কত 360 ডিগ্রি। আবার 360 পুরো মানে কি এইটুকু উপরের স্যার এইটুকু উপরে, ও জি স্যার 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 তে এখানে আছে 25, এখানে আছে 30, 30 25 আর 30 বাদ দিলে কত থাকবে 125। 125। এই কোণগুলি যদি বের করতে পারি আমাদের কিন্তু এই অঙ্ক করার জন্য আর কোনো কষ্ট কিছুই নাই, বুঝছো। এখন আমি শুধু ফর্মুলায় বসাই দিব, কিছুক্ষণ আগে প্রমাণ করলাম পি বাই কি সাইন আলফা, পি মানে কি, এখানে পি এর জায়গা হচ্ছে T1, আর সাইন আলফা মানে কি এই কোণটা, এই কোণটা কত 120, তাহলে পি বাই 120 ডিগ্রি স্যার। সাইন 120। এই T2 ভাগ এই কোণটা কত 115, T2 ভাগ সাইন 115। 15। আর এটা দেওয়া আছে, এটা হচ্ছে 2 টন দেওয়া আছে, 2 মানে 2 দিব, আর এটার অপোজিট অপর দিকে বাহুর মধ্যে কোণ কত দেওয়া আছে 125 সাইন 125। এখন এখানে আমরা ক্যালকুলেশন করব, T1 বাই 120 ইকুয়াল টু 2 বাই সাইন 125, তাহলে T1 ইকুয়াল টু কত 2 ইনটু সাইন 120 ভাগ সাইন 125। এখন ক্যালকুলেটরের সাহায্যে সাইন 120 এর মান বের করবা, তার সাথে 2 গুণ করবা, ভাগ করবা হচ্ছে সাইন 125, ভাগ করলে আমরা কত পাবো 2.11 টন। দ্যাট মিন্স একটা তারের টান পেয়ে গেল। অপর তারের জন্য হবে, আবার লিখবো এইটা সমান এইটা T2 ভাগ 100 সাইন 115 ইকুয়াল টু 2 বাই সাইন 125, সাইন 125। তাহলে T2 ইকুয়াল টু 2 ইনটু সাইন 115 ভাগ সাইন 125। এখান থেকে আমরা কি মানটা পেয়ে গেলাম 2.21 টন। T2 এর মান পেয়ে গেলাম 2.21 টন। দ্যাট মিন্স হচ্ছে এই ছোট্ট ছোট্ট অঙ্ক মাঝে মাঝে পরীক্ষায় থাকে, যে আমরা এটা কিসের সাহায্যে, লামি সূত্রের সাহায্যে আমরা এই প্রমাণগুলো আমরা করতে পারি। কিছু কি বুঝছো তোমরা? জি স্যার বুঝতে পারছি। দ্যাট মিন্স আমাদের এই কোণ দেওয়া থাকলে এখানে হরিজন্টাল লাইন করে এই অপর কোণগুলো বের করবো, কারণ আমাদের নিয়ত হচ্ছে এই একটা বল এবং আরেকটা বলের অন্তর্ভুক্ত কোণ বের করা। এই বলের এই কোণ বের করবো, এই বলের এই কোণ বের করবো। এই কোণ বের করতে পারলে এই কোণ জানলে এটা 90 জানি, এটা যোগ করলে এই কোণ পেয়ে গেছি, এটা 90 জানি এই কোণ যোগ করলে এটা পেয়ে যাচ্ছি। আর এইটা হলো 180 ডিগ্রি, 180 ডিগ্রি এই কোণ এবং এই কোণ যদি আমরা বাদ দিই তাহলে আমরা এই কোণ পেয়ে যাবো। পেয়ে গেলে নরমাল সূত্রটা বসাবো, পি বাই সাইন আলফা ইকুয়াল টু কিউ বাই সাইন বেটা ইকুয়াল টু আর বাই সাইন। এখন এখান থেকে প্রথমটার সাথে শেষেরটা সমাধান করব, দ্বিতীয়টার সাথে শেষেরটা সমাধান করলে আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা লামির সূত্র এবং লামির একটা অঙ্ক আমরা করলাম, আমরা পরের চ্যাপ্টারে যাচ্ছি। বলের মোমেন্ট, এই চ্যাপ্টার থেকে আমরা কি শিখব, বলের মোমেন্ট জানতে পারবো, বল মোমেন্টের জ্যামিতিক ব্যাখ্যা জানতে পারবো, মোমেন্টের প্রকারভেদ জানতে পারবো, ভেরিগনের নীতি প্রমাণ করতে পারবো, সাদৃশ্য অসাদৃশ্য সমান্তরাল বলের পার্থক্য জানতে পারবো। আমরা গত ক্লাসে বলের মোমেন্টটা কি বলো, মোমেন্ট জানো? সরাসরি মোমেন্টটা হচ্ছে কোন বস্তুর উপর বলের ঘূর্ণন ক্রিয়াকে আমরা বলবো ওই বলের মোমেন্ট বা ভ্রামক। আমরা সংক্ষেপে মোমেন্ট যদি বলি, মোমেন্ট বলতে গেলে আমরা বলবো, কিছুই না জানলে একটু বলবো, মোমেন্ট ইকুয়াল হচ্ছে প্রযুক্ত বল এবং লম্ব দূরত্ব।
আমরা মোমেন্ট হচ্ছে বল ইনটু লম্ব দূরত্ব, সেটাই হচ্ছে আমাদের মোমেন্ট। ঠিক আছে, মোমেন্টের বেসিক কথা স্যার। হচ্ছে কোন বস্তুর উপর যদি বলের ঘূর্ণন ক্রিয়া কে ওই বলে আমরা ভ্রামক বলবো। দ্যাট মিন্স মনে করো যে ও বি একটা দণ্ড আছে, এর উপরে একটা এফ বল কাজ করতেছে ডি দূরত্বে, তো এই বলের জন্য মোমেন্ট কি হবে? মোমেন্ট হবে এফ ইনটু ডি, এটি আমরা বলবো হচ্ছে বলের মোমেন্ট। মোমেন্ট হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট আর একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট, ঘড়ির কাঁটামুখী মোমেন্ট, আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত। বিপরীতমুখী মোমেন্ট। এই বলটা যদি আমরা ছবিতে একটু বোঝানোর চেষ্টা করি, মনে করে একটা দণ্ড আছে, এই বলটা এই দণ্ডের উপর কাজ করতেছে, এই দণ্ডটাকে কোন দিকে ঘোরাবে? দ্যাট মিন্স এই বলটা দণ্ডকে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে। এই বলটা হচ্ছে এই বলের ফলে যে মোমেন্ট হবে সেটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ মোমেন্ট, এটাকে ঘড়ির কাঁটামুখী বলা হয়। আর একটা বল যদি মনে করো এই দিকে কাজ করতেছে, বাম পাশে কাজ করছে ধরো, এই বিন্দুকে কেন্দ্র করে কোন দিকে ঘোরাবে? উল্টা দিকে ঘোরাবে না? জি স্যার। এটাকে বুঝছো কিনা? এই ঘোরাচ্ছে না উল্টা স্যার, দিকে। স্যার আরেকবার বলেন। আচ্ছা, মনে করো একটা দণ্ড আছে, এটা দণ্ডটার নাম একটা বিমই আছে, বিমের উপর এই মাথাতে একটা বল কাজ করতেছে, এই তীর চিহ্ন দিচ্ছে, এটা হলো বল। এখন বিমটাকে যে সে যদি ঘুরাইতে চায় তাহলে ঘুরাবে কিভাবে? এভাবে ঘুরাবে না? জি স্যার। এই ঘূর্ণন বল যেটা বলছে বস্তুর উপর, মানে বলের ঘূর্ণন ক্রিয়া, এই ঘুরাবে কোন দিকে? এটা হচ্ছে ক্লকওয়াইজ, এই মোমেন্ট হবে পজিটিভ। আর এই দণ্ডের উপর মোমেন্ট আছে বাম পাশে, এই ঘোরাচ্ছে কোন দিকে? উল্টা দিকে, এটাকে এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। জি এই স্যার। মোমেন্ট কি হবে? এই মোমেন্ট হবে নেগেটিভ মোমেন্ট। তাহলে আমরা ক্লকওয়াইজ মোমেন্ট নেগেটিভ। নেগেটিভ। ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটামুখী মোমেন্ট হবে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট। জি স্যার। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে সেটাকে আমরা বলবো হচ্ছে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট। নন ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ আর এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট কি হবে? নেগেটিভ। নেগেটিভ। এখন মোমেন্টের একটা জ্যামিতিক ব্যাখ্যা আছে। নরমালি যদি আমরা মনে করো যে এবি রেখাটা, মনে করি এবি রেখাটা পি বলের মান, একটা পি একটা বল আছে, এবি রেখাটা পি বলের মানটাকে নির্দেশ করছে। এখন ও বিন্দু থেকে এই বলের উপর আমার মোমেন্ট, মানে ও বি কে কেন্দ্র করে এই বলটা ঘুরতেছে, এই বলটা মনে করো এন্টি ক্লকওয়াইজে ঘুরছে। এখন ও বিন্দু থেকে যদি আমি এ বি এর উপর একটা লম্ব টানি, ও এন একটা লম্ব টানি, এবং ও বি এবং ও এ যদি যোগ করি, তাহলে একটা কি হবে? ত্রিভুজ হবে না? এটা কি ত্রিভুজ হয়? জি স্যার। ত্রিভুজ হচ্ছে। তাহলে এই যে ও বিন্দু সাপেক্ষে এই যে পি বলের মোমেন্ট কি হবে? আমরা মোমেন্ট বলছি বল ইনটু লম্ব দূরত্ব, তাহলে লম্ব দূরত্বটা কি ও এর না? বলটা হচ্ছে জি বল স্যার। ইনটু লম্ব দূরত্ব, বলটা হচ্ছে পি আর লম্ব দূরত্ব হচ্ছে কি? ও এন। লম্ব দূরত্ব এটা ও এন, বোঝা যায় না? জি জি স্যার। স্যার বোঝা যাচ্ছে। দেখো, এটা হচ্ছে বল, এটা হচ্ছে আমাদের পি বল, জি স্যার। পি বল, পি আর বলের আর উপর ও এইটা এন লম্ব হচ্ছে, দূরত্ব। এইটা হচ্ছে লম্ব দূরত্ব ও এন। তাহলে মোমেন্ট ইকুয়াল টু কি লিখবো? পি ইনটু ও এন। পি মানে কি? এবি বল, এবি রেখা বল। যে আমরা প্রকাশ করছি, পি বলটাকে এবি রেখা দ্বারা প্রকাশ, তাহলে পি এর জায়গায় আমরা লিখতে পারি এবি ও লিখতে পারি। কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। এখন আমরা মোমেন্ট ইকুয়াল ওই পাশে পাইছি কি এবি ইনটু ওএন, এবি এর জায়গায় আমরা হাফ লিখলাম, বাইরে দুই গুণ করলাম, এই দুইটা কাটাকাটি করলে কি এবি ইনটু ওএনই থাকে না? জি আমরা স্যার থাকে। মানে সুবিধাতে এখন ত্রিভুজের পূর্ব ক্ষেত্রফল কি অবস্থায় জানি ফিরে যায়। সবাই? ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো এই এই ত্রিভুজের জন্য হাফ ভূমি ইনটু উচ্চতা বানানোর জন্য এখানে হাফ করা হয়েছে, যেহেতু আমাদের আছে এ বি ইনটু এন, এই হাফ বাদ দেওয়ার জন্য এখানে কে দুই গুণ করা হয়েছে। ঠিক আছে, এটা দিলে জি এ বি ইনটু জি এন স্যার। হয় না? এ বি হাফ ভূমি ইনটু উচ্চতা মানে কি? এই একটা ত্রিভুজ আছে না, ও এ ও এ বি, বি। একটা ত্রিভুজ আছে না? এই ত্রিভুজের জি ক্ষেত্রফল কি? জি হাফ স্যার। ভূমি ইনটু উচ্চতা। দ্যাট মিন্স হাফ ভূমি ইয়েস স্যার। এ বি হচ্ছে ভূমি, উচ্চতা হচ্ছে ওয়েন।
তাহলে 2 ইন্টু এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি জ্যামিতিক ব্যাখ্যা এটাই বলতে পারি যে কোনো বিন্দুর সাপেক্ষে কোনো বলের মোমেন্ট হচ্ছে ওই বল দ্বারা সৃষ্ট যে ত্রিভুজ হবে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান হবে। কথা বোঝা গেছে? ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান, এটা হচ্ছে আমার মোমেন্টের জ্যামিতিক ব্যাখ্যা। এই কথাটা আমরা আলাপ করে ফেলছি। মুভমেন্ট কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। যে মুভমেন্ট ঘড়ির কাঁটামুখী, মানে কোনো বল কোনো বস্তুকে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরায় এর ফলে যে মুভমেন্ট হবে তাকে আমরা বলবো হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট। এখানে মনে করো এই একটা বল পাস করতেছে এবি দণ্ডের উপরে এবং ডিসটেন্স হচ্ছে ডি, তাহলে এখানকার মুভমেন্ট হচ্ছে এফ ইনটু ডি, এটা হচ্ছে ক্লকওয়াইজ পজিটিভ মুভমেন্ট। হ্যাঁ আবো হ্যাঁ ক্লাস নিচ্ছি। আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখে তারপর তোমার আমি লিঙ্ক দেবানি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা বলতেছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট। অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট এ বি একটা দণ্ড, দণ্ডের বাম দিকে নিচের দিকে একটা বল কাজ করছে। এখন এই বল এবি দণ্ডটাকে কোন দিকে ঘোরাবে? ঘড়ির কাঁটার বিপরীত মুখী ঘোরাবে। এর ফলে যে মোমেন্ট উৎপন্ন হবে সেই মোমেন্টটা কি হবে? এই বল ইনটু দূরত্ব। এর পাশে একটা মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে, কারণ হচ্ছে আমরা ক্লকওয়াইজ মোমেন্টটাকে পজিটিভ ধরি আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটাকে নেগেটিভ ধরি। এখানে নেগেটিভ লেখা হয়েছে, ঠিক আছে? এরপর আছে ভেরিগনের মোমেন্ট নীতি। এটা মাঝে মাঝে এই সূত্রটা লিখতে বলে, ভেরিগনের মোমেন্ট নীতিটা বল। ভেরিগনের মোমেন্ট নীতি হচ্ছে কোন বস্তুর উপর যদি একাধিক সমতলীয় বল, কোন বস্তুর উপর একাধিক সমতলীয় বল যদি একই সঙ্গে ক্রিয়ারত হতে থাকে তবে যে কোনো বিন্দু হতে সকল বলের মোমেন্টের বীজগণিতিক যোগফল ওই একই বিন্দুর সাপেক্ষে উক্ত বলগুলো লব্ধি বলের মোমেন্টের সমান হবে। দ্যাট মিন্স বলতেছে, মনে করো যে একটা বিন্দুতে দেখো এই একটা বল, এই বলটা হচ্ছে পি বল, এই আর একটা বল হচ্ছে কিউ বল কাজ করতেছে। এই দুটো বলের লব্ধি হচ্ছে আর বলটা হচ্ছে লব্ধি। এখন মনে করো যে এম বিন্দুর সাপেক্ষে স্যার নেটে সমস্যা। শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। স্যার দেখে দেন। মনে করো যে আমি এটাকে বুঝাবো, এটা নিব, অ্যানোটেশনটা নিব, অ্যানোটেশনটা আপনি তো এখনো সিলেক্ট করেন না, এই যেটা করছিলাম আগে, হঠাৎ করে চলে গেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিল তো। দেখো আমরা ভেরিগনের নীতিটা বলতেছিলাম হচ্ছে কোন বস্তুর উপর যদি আমরা একাধিক সমতলীয় বল একই সঙ্গে ক্রিয়ারত থাকে তবে যে কোনো বিন্দুর সাপেক্ষে সকল বলগুলোর যে মোমেন্ট হবে সেই মোমেন্টের যোগফল ওই বিন্দুর সাপেক্ষে ওই বলগুলোর যে লব্ধি হবে সেই লব্ধির বলের মোমেন্টের সমান হবে। এখানে মনে করো যে ও বিন্দুতে দুটো বল কাজ করতেছে, একটা বল হচ্ছে আমরা বলতেছি, শুনতে পারতেছো তো? তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, ও বিন্দুতে দুটো বল, একটা পি বল আর একটা হচ্ছে কিউ বল কাজ করতেছে এবং এই দুটো বলের লব্ধি হচ্ছে
আর বল। এখন এই কিসের সাপেক্ষে, দ্যাট মিনস ভেরিগনের সাপেক্ষে প্রমাণ করতে হবে যে যে কোনো বিন্দু, মনে করো আমরা এম বিন্দু থেকে পি বলের উপর লম্ব হচ্ছে টি, আর বলের উপর লম্ব হচ্ছে আর, এবং কিউ বলের উপর লম্ব এস যদি হয়, তাহলে এই এম বিন্দুর সাপেক্ষে লব্ধি বলের যে মোমেন্ট হবে সেই মোমেন্ট সমান সমান হবে পি এবং কিউ বলের মোমেন্টের যোগফলের সমান। দ্যাট মিনস হচ্ছে কিউ বলের উপর মোমেন্ট কি হবে, কিউ ইনটু এস। দেখো কিউ পি বলের উপর মোমেন্ট হবে পি ইনটু টি, বল ইনটু লম্ব দূরত্ব, এটা সমান সমান হবে লব্ধি বলের, এটা সমান সমান আমাদের কি লব্ধি বলের মোমেন্ট। এটি হচ্ছে ভেহিকলের নীতি। দ্যাট মিনস হচ্ছে একই বিন্দুতে যদি কতগুলো সমতলে বল ক্রিয়া করে, তাহলে যে কোনো বিন্দুর সাপেক্ষে ওই বলগুলোর মোমেন্টের যোগফল হবে হচ্ছে বলের দ্বারা যে লব্ধি বল হবে সেই লব্ধি বলের তার মোমেন্টের মোমেন্টের সমান সমান। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের ভেরিগনের নীতি বা উপপাদ্য আমরা বলতে পারি। এখন এই ভেরিগনের নীতির প্রমাণের জন্য আমরা দেখো বলগুলো আমরা বলতেছি পি বল, কিউ বল, এবং আমরা কি করতেছি ও এ বি পি একটা সামান্তরিক আমরা তৈরি করে ফেলছি। এখন ও এক্স অক্ষ থেকে এম বিন্দু, এম একটা বিন্দু নিচ্ছি, এম বিন্দু থেকে বলগুলোর উপর দ্যাট মিন্স পি বলের উপর টি লম্ব টানছি, অ্যানোটেশন নেই, এটা বলতেছিলাম হচ্ছে দেখো এটা পি বল, এটা হচ্ছে কিউ বল, এটার কিউ বল সাপেক্ষে আমরা একটা সামান্তরিক অঙ্কন করলাম। সামান্তরিকের লব্ধিটা হচ্ছে ও আরটা হচ্ছে সামান্তরিক আর লব্ধি। বল। এখন এই যে এম একটা বিন্দু নিচ্ছি, এম বিন্দুর সাপেক্ষে আমরা এটার উপর লম্ব টানছি টি, আর এর উপর লম্ব টানছি আর, এবং কিউ বলের উপর লম্ব টানছি এস। এখন এটি আমরা প্রমাণ করব। এখন প্রমাণের জন্য দেখো এখানে ত্রিভুজ হয়েছে, এখানে ত্রিভুজটা বলা হচ্ছে কি ও বি সি। ওবিই ও বি সি ত্রিভুজ মানে কি, দেখো এখান থেকে এই ওবিই ও বি, হ্যাঁ এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা হচ্ছে ও বি ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজটা হচ্ছে ও বি ত্রিভুজ। এখন এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে আমরা এই অ্যাঙ্গেলটা কত, দেখো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে গামা, লবণ এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে আমাদের গামা। তাহলে সাইন থিটা সমান সমান কি জানি আমরা, সাইন থিটা সমান সমান জানি হচ্ছে লম্ব বাই লম্ব বাই অতিভুজ। অতিভুজ। তাহলে অতিভুজ এখানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে বিটা লম্ব, অতিভুজটা কি ও জি বি, স্যার তাহলে বি বাই ও বি। ওবি হ্যাঁ, আর ও বি সমান সমান হচ্ছে লব্ধি বলা, ও বি সমান সমান আর তাহলে বি বাই আর, তাহলে বি সমান সমান কি লিখতে পারবো, স্যার বি ইকুয়াল টু দেখো আর আর দিয়ে সাইন গামা আর সাইন গামা লেখা যাবে না, এই আর দিয়ে সাইন গামার গুণ করবো, তাহলে বি ইকুয়াল টু কি হবে আর সাইন গামা। ঠিক আছে? আর সাইন গামা এখন আরেকটা ত্রিভুজ দেখো ও এ এ এন, এন এই যে এই একটা ত্রিভুজ। দ্যাট মিনস আমরা ত্রিভুজটা যদি আঁকি, আলাদা করে আঁকি, যদি মনে করো এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে এন। এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে সাইন আলফা সমান সমান কি লিখতে পারবো, এন বাই ও এন লেখা যাবে না, লম্ব জি বাই স্যার অতিভুজ, ইয়েস স্যার তাই লেখা হয়েছে অতিভুজ এন বাই ও এ, দ্যাট মিনস লম্ব বাই অতিভুজ। ও এন ইকুয়াল টু দেখো এন, আচ্ছা এন ইকুয়াল টু আমরা বল, এন ইকুয়াল টু আমরা সি, দুইটা সমান, দ্যাট মিনস হচ্ছে এ এন, আর হলো আমরা দেখলাম এন এবং সিই, এখান থেকে এই দূরত্ব আর এখান থেকে এই দূরত্ব সমান না, এখানে যদি সমান সমান জি স্যার সমান সমান, তাহলে ও ইকুয়াল টু কি, ও ইকুয়াল টু এই বলটা হচ্ছে কিউ বল, কিউ তাহলে কিউ বাই কি লিখতে পারি, মানে সি বাই কিউ, অর্থাৎ সি ইকুয়াল টু কি কিউ সাইন আলফা সাইন আলফা।
আবার এবিসি ত্রিভুজ দেখো, এবিসি ত্রিভুজ কোনটা আছে? এই একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ দেখো, এটা হলো এ এবি, এটা হলো সি, এই ত্রিভুজটা হচ্ছে এবিসি ত্রিভুজ। এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে? কি অ্যাঙ্গেল? বিটা অ্যাঙ্গেল। তাহলে সাইন বেটা ইকুয়াল টু কি হবে? লম্ব বাই প্রতিভুজ। লম্ব হচ্ছে বিসি, প্রতিভুজ হচ্ছে এবি, বিসি বাই এবি। তাহলে বিসি এবি ইকুয়াল টু হচ্ছে এবি আর হলো ওপি, একই বল, এই বলটা হচ্ছে পি বল। তাহলে এবি ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে, এবির জায়গায় পি পি লিখবো, আর বিসি বিসি থাকলো, তাহলে বিসি ইকুয়াল টু কি হবে? পি সাইন বেটা হবে। এখন আবার ওকে এম হাতে দেখো, এই একটা ত্রিভুজ ও এম, ও কে এম, এই একটা ত্রিভুজ, এর অভ্যন্তরীণ কোণ আছে গামা। তাহলে সাইন গামা ইকুয়াল টু কে এম বাই ও এম, কে এম ইকুয়াল টু আর বাই ও এম। তাহলে আর ইকুয়াল টু লিখবো ও এম সাইন গামা। ও এম সাইন গামা। আবার ও স্যার জি পরীক্ষায় এম, ত্রিভুজ আর ত্রিভুজ আমরা দেখতেছি, এই একটা ত্রিভুজ ও ও জি এম। জি এম, এই একটা ত্রিভুজ, এর অন্তর্ভুক্ত কোণ আছে কত? আলফা। সাইন আলফা ইকুয়াল টু কি হবে? ডিএম বাই ও এম, জিএম ইকুয়াল টু হচ্ছে লম্ব দূরত্ব এস বাই ও এম, তাহলে এস ইকুয়াল টু ও এম সাইন আলফা। আর একটা আছে, আর একটা হচ্ছে ও এল এম, দ্যাট মিনস হচ্ছে দেখো, এই একটা ত্রিভুজ, এটা হচ্ছে ও এল এম, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের জন্য এই মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে বেটা অ্যাঙ্গেল। তাহলে সাইন বেটা ইকুয়াল টু হচ্ছে এল এম বাই ও এম, এল এম ইকুয়াল টু হচ্ছে, এই এল এম ইকুয়াল টু হচ্ছে টি, টি বাই ও এম, টি ইকুয়াল টু কি হবে? ও এম সাইন বেটা। ও এম সাইন বেটা। জাস্ট আমরা ত্রিভুজ থেকে শুধু যে সাইন পদ যদি আমরা আগে ম্যাথমেটিক্স করে আসছি, সাইন থিটা সমান সমান কি, কস থিটা সমান সমান কি, সাইন মানে কি লম্ব বাহু ত্রিভুজ, কস মানে কি ভূমি বাহু ত্রিভুজ, ট্যান মানে কি লম্ব বাহু ভূমি, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। যদি একটু ভুলে যায় তাহলে আবার মনে করে নিবা, ঠিক আছে? ওকে স্যার। এখন স্যার পরীক্ষার খাতাকে চিত্র রাখতে হবে। চিত্রটা খুব সহজ, বাসায় একবার প্র্যাকটিস করবা। কি করবা? এই এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবা, এখন দুইটা ফোর্স, এখানে একটা ফোর্স আঁকবা, এখানে একটা ফোর্স আঁকবা, এটা দিয়ে কি করবে? একটা সামুদ্রিক তৈরি করে ফেলবা, এর লব্ধি বলটা যোগ করে ফেলবা। এখন কি করবা? এম একটা বিন্দু নেবে, এর বিন্দু থেকে এটার উপর লম্ব টানবা, এটার উপর লম্ব টানবা, এটার উপর লম্ব টানবা। তুমি যদি ভেরিগনের উপপাদ্য জানো যে লম্ব দূরত্ব লাগবে, কিন্তু লম্ব টানবা, আর এই আলফাবেটটাকে আমাকে লিখে দিবা। তোমার এই ছবি হয়ে গেল। ছবিটা তেমন কোনো জটিল কিছু না, কথা বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। ছবিটা যদি আঁকতে চাও দেখো, আমি আবার একটু আইকে দেখ, এই কলমে তো হলো। প্রথমে এরকম একটা অক্ষ আঁকবা, এখানে একটা বল আঁকবা, এখানে আর একটা বল আঁকবা, এই বল দিয়ে একটা কি করবা? সামান্তরিক আঁকবা। কি খুব কষ্টের কাজ? সামান্তরিকের কর্ণটা এরকম করে যোগ করে ফেলবো, মাথা দিয়ে শুধু এরো চিহ্ন দিবা, মানে বল মানে এরো চিহ্ন লাগবে। এখন এখানে একটা বিন্দু নিচ্ছি, এম বিন্দু, এম বিন্দু থেকে এটার উপর একটা লম্ব আঁকবো, এটার উপর একটা লম্ব আঁকবো, আর এই বলের উপর একটা লম্ব আঁকবো। আর আমরা কি করছি? এটার থেকে এটার উপর একটা লম্ব আঁকছি, এটার থেকে একটা লম্ব আঁকছি, এই বিন্দু যোগ করছি। এই হলো আমার ছবি। বুঝা গেছে ছবি আঁকা? খুব কষ্টের কিছু না। জি স্যার। তুমি যদি জিনিসটা বোঝো তাহলে তোমার জন্য তেমন কোনো কষ্ট হবে না। এখন আমরা কোণগুলো আঁকছি। এখন দেখো এখানে এবি ইকুয়াল টু হচ্ছে ওপি, ওপি মানে কি বল, আর বিসি দেখো, বিসি ইকুয়াল টু আমরা বলতে পারি ডি, এইটুকু আমাদের না হলেও চলতো,
বি সমান কত, এখান থেকে এইটুকু দেখো, এখান থেকে এটা হচ্ছে বি, বি ইকুয়াল টু লেখা যায় কি বিসি প্লাস সি লেখা যায় না, জি স্যার লেখা যায়। যে বি ইকুয়াল টু লিখবো আমরা বিসি প্লাস হচ্ছে বিসি প্লাস সি। সি। এখন বিসি বি ইকুয়াল টু আমরা আগে বাইর করে ফেলছি, বি ইকুয়াল টু আর সাইন গামা, বিসি সাইন ইকুয়াল গামা। টু পি সাইন পি সাইন বেটা, বিটা। সি ইকুয়াল টু আমরা বাইর করছি কিছুক্ষণ আগে ত্রিভুজ থেকে কিউ সাইন আলফা। এখন উভয় পাশে ওএম দ্বারা গুণ করি, এই প্রত্যেকটার পাশে ওএম দ্বারা আমরা গুণ করে ফেলবো। গুণ করে দেখো, এখন এই আরটাকে বাইর করে নিয়ে আসছে, ওএমটাকে ওএম সাইন গামা, ওএম সাইন বেটা, ওএম সাইন আলফা। তাহলে এই ওএম সাইন গামা সমান সমান আমরা দেখো বাইর করে ফেলছিলাম আর। আমরা যদি আগের স্লাইডে যাইতে চাই, দেখো দেখো ওই ওএম সাইন গামা মানে কি আর, আর ওএম সাইন আলফা মানে কি এস, ওএম সাইন বেটা মানে এস। কি। দেখো এখানে সেই জিনিসটা আছে, ওএম সাইন গামা মানে কি আর, বসালাম আর, ওএম সাইন বেটা মানে কি ওএম সাইন টি, ওএম সাইন আলফা মানে কি এস। তাহলে আর ইন্টু আর পি ইন্টু টি মানে ইকুয়াল টু পি ইন্টু টি প্লাস কিউ ইন্টু এস। এটি হচ্ছে আমাদের ভেরিগনের উপপাদ্যের প্রমাণ। কথা বোঝা গেছে? প্রমাণ। দ্যাট মিন্স হচ্ছে কোন यस স্যার। একই সমতল অবস্থিত কতগুলো বল যদি ক্রিয়া করে এবং যে কোনো বিন্দু থেকে ওই বলগুলোর মোমেন্টের যোগফল ইকুয়াল টু হবে ওই বলগুলোর দ্বারা যে আমাদের লব্ধি বল হবে সেই লব্ধি বলের মোমেন্টের সমান হবে। এটাই হচ্ছে আমাদের ভেরিগনের উপপাদ্য। এখন হচ্ছে সাদৃশ্য অসাদৃশ্য সমান্তরাল বলের পার্থক্য। সাদৃশ্য সমান্তরাল বল বলছে একাধিক বলের ক্রিয়া দিক পরস্পর সমান্তরাল এবং বলগুলো একমুখী হইলে তাদেরকে সাদৃশ্য সমান্তরাল বল বলা হয়। দ্যাট মিন হচ্ছে আমাদের কোন একটা অক্ষ আছে, মনে করে একটা মেম্বার, মনে করো এই মেম্বারের উপর একটা বল কাজ করতেছে, এই বলটা একই দিকে কাজ করবে পি বল, এবং এটার থেকে একই একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে P1 বল, P2 বল, আরেকটা বল P3 বল, আরেকটা বল, এরকম যদি বল একটা নির্দিষ্ট দূরত্বে যদি বলগুলো কাজ করে এবং একই দিকে কাজ করে তাকে আমরা বলবো সাদৃশ্য সমান্তরাল বল। বলগুলো থাকবে সমান্তরাল এবং একই দিকে থাকলে সেটাকে আমরা বলবো সাদৃশ্য সমান্তরাল বল। আর অসাদৃশ্য সমান্তরাল বল বলবো একাধিক বলের ক্রিয়া যদি পরস্পর সমান্তরাল এবং সমান্তরাল হবে, বলগুলো যদি একমুখী না হয়, একই দিকে না হয়, বিপরীতমুখী হয়, সেটাকে বলবো হচ্ছে অসাদৃশ্য সমান্তরাল বল। বলগুলো ঠিকই আমাদের সমান্তরাল হচ্ছে, কিন্তু একটা বল কাজ করতেছে উপরের দিকে, আরেকটা বল কাজ করতেছে নিচের দিকে, আরেকটা বল উপরের দিকে, আরেকটা বল নিচের দিকে, বলগুলো সমান্তরাল আছে কিন্তু একটা উপরে একটা নিচে, এটাকে অসাদৃশ্য সমান্তরাল বল বলবো। যদি সব বলগুলো সমান্তরাল কিন্তু একই দিকে কাজ করে সাদৃশ্য, যদি একটা উপরে একটা নিচে কাজ করে সেটাকে আমরা বলবো, বিভিন্ন দিকে কাজ করলে সেটাকে বলবো অসাদৃশ্য সমান্তরাল বল। দেখ দুইরা দেখা যায় তোরে নো। এরপর হচ্ছে যুগল। যুগল বা এটাকে ইংরেজিতে বলে কাপল বলে, বাংলাতে যুগল বা জোর বলতে পারে। যুগলটা কি? কাপল। হ্যাঁ, এখন দুইটি সমান এবং সমান্তরাল বল পরস্পর একটা নির্দিষ্ট দূরত্ব থেকে পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করে, এই বল দুটাকে আমরা বলবো হচ্ছে জোর বা কাপল বল। কথা বোঝা গেছে? জি স্যার। यस স্যার। কোন ধরতেছে? কোন ধরতেছে বালিশ কাতান বিষয়ে বসে পড়ো, বুঝছো? এই দেখো, এই একটা বল কাজ করতেছে উপরের দিক, নিচের দিকে, আর একটা বল কাজ করতেছে নিচের দিকে। দুটো বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, পরস্পর কি হবে, দুটো বলের মানই একই হবে, এটাও পি বল এটাও পি বল, এবং এদের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব থাকতে পারে। সেটাই বলছে দুইটি সমান এবং সমান্তরাল বল পরস্পর যদি বিপরীতমুখী ক্রিয়া করে, বল দুটিকে আমরা বলছি জোর বা কাপল বলবো। ঠিক আছে? জি স্যার।
এখন কাপল দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ কাপল হতে পারে, আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কাপল। মোমেন্টের জন্য আমরা ক্লকওয়াইজ মোমেন্ট বলছিলাম, আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বলছিলাম। কাপলটাও ঠিকই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক, কারণ কাপলের সাহায্যে আমরা মোমেন্ট বাইর করে থাকি। কাপলের মোমেন্ট হচ্ছে যে দুইটা বল আমরা কাজ করতেছে, কাপলের জন্য দুইটা বিপরীতমুখী বল কাজ করে, যে কোনো বল, একটা বল ইনটু এদের মধ্যে দূরত্বের গুণফলটাকে বলবো হচ্ছে কাপলিং মোমেন্ট বা যুগল মোমেন্ট বলবো। এই মোমেন্টটা যদি আমাদের ঘড়ি কাটামুখী হয়, দেখো একটা বল কাজ করতেছে এই মাথাতে, এই বিন্দুতে আর একটা বল কাজ করতেছে এই বিন্দুতে। এটা যদি ঘোরে, এই ঘুরলেটা হবে ক্লকওয়াইজ। ওই ছোটবেলায় দেখো কলা পাতা বা পাতা দুই পাতা কোন ছিঁড়ে মাঝে কিটা ছিদ্র করে বাতাসে ধরলে কি হয়, ঘুরে না? ঘুরেছো কখনো? জি স্যার। জি স্যার। এই যে কাপড়টা ওই সেই ওর থেকেই আসতেছে, ঘূর্ণন হচ্ছে, ওখানে বাতাস দুই পাশে প্রেসার দিচ্ছে, সে ঘুরতেছে। এখন যদি এটা ক্লকওয়াইজ ঘুরে তাহলে আমরা বলবো হচ্ছে ক্লকওয়াইজ কাপল, আর যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরে, দেখো নিচের পাশে এন্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, এটা এইদিকে কাজ করতেছে। এটা ঘুরলে কিভাবে ঘুরবে? এটা জাস্ট এইভাবে ঘুরবে, বিপরীত দিকে ঘুরবে জি স্যার। এটাকে এন্টি ক্লকওয়াইজ কাপলিং মুভমেন্ট বলা হয়। কাপলের সাহায্যে যে মুভমেন্ট উৎপন্ন হয় তাকে কাপলিং মুভমেন্ট বলা হয়। তো এই মুভমেন্টটা কি হবে? এফ ইনটু এর মধ্যে দূরত্ব হচ্ছে ডি, এফ ইনটু ডি। এরপর হচ্ছে সাদৃশ্য কাপল আর অসাদৃশ্য কাপল। এখন সাদৃশ্য, যেমন আমরা সাদৃশ্য সমান্তরাল বল বলছিলাম, অসাদৃশ্য সমান্তরাল বল, এরকম কাপলের জন্য সাদৃশ্য কাপল বা জোর এবং সাদৃশ্য জোর। যদি দুইটি জোরের বাহুর পরিমাণ ও বলের মান আলাদা হওয়া সত্ত্বেও তাদের মোমেন্টে পরস্পর সমান হয়, তাকে আমরা বলবো হচ্ছে সাদৃশ্য জোর। মানে দুইটা বল যদি মান আলাদাও হতে পারে, তবে ওদের দুইটার কাপলিং এর যে আমরা মোমেন্ট নির্ণয় করবো, সেই মোমেন্ট যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে সাদৃশ্য কাপল। আর দুইটি জোরের মোমেন্ট পরিমাণ যদি ভিন্ন হয় তাহলে আমরা বলবো হচ্ছে অসাদৃশ্য কাপল। যেমন মনে করো এখানে একটা বল কাজ করতেছে 3 কেজি বা 3 টন, এখানে কাজ করতেছে উল্টা দিকে 2 টন। এখানে এই দূরত্বটা হচ্ছে 1, এই দূরত্বটা হচ্ছে এটা হচ্ছে 2, এই দূরত্বটা হচ্ছে 1.5, আর এই দূরত্বটা 1। এই বিন্দুতে যদি মোমেন্ট দিই তাহলে এই মোমেন্টটা কত হবে? 2 ইনটু দেয়ার মানে কত? 3 হবে। আর এখানে 3 ইনটু 1 মানে 3। তাহলে এটাকে আমরা বলছি সাদৃশ্য কাপল। এই বিন্দুতে মোমেন্ট দিলে দুইটা কাপলের মোমেন্ট যদি সমান হয় তাহলে আমরা সাদৃশ্য কাপল। আর সাদৃশ্য বলবো যদি এটা মনে করো যে 1.5 মিটারের জায়গায় 2 মিটার হতো, তাহলে 4 আর 3 এই দুটো মোমেন্ট সমান হতো না, এটাকে বলবো অসাদৃশ্য কাপল। এখন হচ্ছে যুগল, যুগলের একটা ধর্ম আছে, যুগলের কয়েকটা ধর্ম আছে। যুগলের হচ্ছে যুগল সৃষ্টিকারী বল দুইটির মোমেন্ট মানে বীজগণিত যোগফল যুগল সৃষ্টিকারী বল দুইটির বীজগণিতিক যোগফল 0 হবে। মনে করো যে এই যুগল সৃষ্টিকারী দুইটা বল হচ্ছে, এটা হচ্ছে এই বল উপর দিকে আর এটা হচ্ছে নিচের দিকে। এই বল দুটির লব্ধি কি হবে? 0 হবে। দ্যাট মিন্স একটা বল উপর দিকে কাজ করলে সেটাকে যদি পজিটিভ ধরি, আর একটা বল নিচের দিকে কাজ করছে নেগেটিভ ধরি, তাহলে আর লব্ধি বল ইকুয়াল টু f মাইনাস f সমান কত? 0। এটাকে বলতেছে একটা ধর্ম যে যুগল সৃষ্টিকারী বল দুইটির বীজগণিতিক যোগফল কি হবে? 0 হবে। মানে একটা উপরে একটা নিচে কাজ করলে উপরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ, এটা পার্থক্য করলে কি হবে? 0 হয়ে যাবে। 0 হবে। যুগল সৃষ্টিকারী বল দুইটি সমতলে অবস্থিত যে কোনো বিন্দুতে উহাদের মোমেন্টের বীজগণিতিক যোগফল সর্বদা সমান হবে। এখন কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম,
এখানে এই একটা দণ্ডের উপরে দুটো যুগল, একটা বল উপর দিকে কাজ করতেছে এফ বল, আর একটা নিচের দিকে, এবং সি বিন্দু হতে এই দণ্ড বলের দূরত্ব হচ্ছে D1 এবং D2। এখন এমটি সমান কি বলতেছে, এমসি ইকুয়াল টু হচ্ছে একটা হচ্ছে এফ ইন্টু D1, আরটা হবে এটা যদি আমরা একটা দিকে হবে মাইনাস হবে, একটা হবে প্লাস, দ্যাট মিনস এফ ইন্টু এটা হবে মাইনাস, আর পরেরটা হবে এটা হবে মাইনাস হবে, দুইটি মাইনাস হবে, এন্টিক্লোকাস মাইনাসের জায়গায় দুটো পজিটিভ ধরে নিছে আর কি। এখানে একটা সাইন দিছে, কি সাইন, এটা এন্টিক্লোকাস সাইন, এটা ধরে নিছে আমরা এন্টিক্লোকাস মোমেন্ট পজিটিভ, এই জন্য আমরা নেগেটিভ পার্ট দেখাই নাই, পজিটিভ দিয়ে করছে এফ ইন্টু D1 প্লাস হচ্ছে এফ ইন্টু D2, তাহলে এফ ইন্টু D1 প্লাস D2 ইকুয়াল টু এফ ইন্টু ডি, দ্যাট মিনস হচ্ছে যুগলের জন্য মোমেন্ট কি হবে, আমরা কিছুক্ষণ আগে বলছিলাম দুইটা যুগলের মধ্যে যে দূরত্ব আছে একটা বল ইন্টু দূরত্ব গুণফলটাই হবে যুগলের মোমেন্ট। যুগলের মোমেন্ট কি হবে, যেকোনো একটা বল এবং এদের মধ্যে দূরত্বের গুণফল এফ ইন্টু দ্রুতর গুণফল। 3 নম্বর একই জিনিসই, ওইটাই বুঝাইতে চাচ্ছে, একটা বল কাজ করতেছে ক্লকওয়াইজ আর একটা বল এন্টি ক্লকওয়াইজ, তাহলে এফ ইন্টু D2, একটা বল আর একটা বল এফ ইন্টু D1, এই দুইটা বল, এইটা হলো এই বলটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, এই বলটা হচ্ছে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরছে, এন্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরলে এফ ইন্টু D1 পজিটিভ ধরছে, আর এইটা হলো ক্লকওয়াইজ, এটাকে নেগেটিভ ধরছে, এফ ইন্টু D1 মাইনাস D2, D1 মাইনাস D2 বাদ দিলে থাকে কি, এই দুই বলের মধ্যে দূরত্ব থাকবে এফ ইন্টু ডি। আমরা যেভাবেই বের করি না কেন যুগলের মোমেন্ট হবে যুগলের যে কোনো একটা বল এবং ওদের মধ্যে দূরত্বের গুণফল, বুঝা গেছে? আমরা তাই পেয়েছি, এই বল এই বলের মধ্যে দূরত্বের গুণফল। আগেরটাও দেখো, এই বল এবং এই বল যেখান থেকে মোমেন্ট নেই কেন, যুগলের মোমেন্ট হবে বল ইন্টু ওদের মধ্যে দূরত্ব। 3 নম্বর বলছে কোন অনড় বস্তুর উপর ক্রিয়ারত এবং একই সমতলে অবস্থিত দুইটি যুগলের মোমেন্টের সমান ও বিপরীত, যুগলের মোমেন্ট যদি সমান ও বিপরীত হইলে তারা পরস্পর ভারসাম্য সৃষ্টি করবে। দ্যাট মিনস হচ্ছে অনড় কোন বস্তুর উপর যদি ক্রিয়ারত হয় এবং বস্তুটা যদি একই সমতলে অবস্থিত হয়, দুইটি যুগলের মোমেন্ট সমান হবে। দুইটা যুগল যদি সৃষ্টি হয়, এই দুইটা যুগলের মোমেন্ট সমান হবে। দ্যাট মিনস এফ মাইনাস এফ ডি ইকুয়াল টু আর ডি, দ্যাট মিনস হচ্ছে আর ডি, হ্যাঁ, আর একটা বল এফ একটা বল, তাহলে এফ ইন্টু ডি এবং আর ডি দুইটা সমান হবে। এখন বলতেছি কি অনড় বস্তুর উপর যদি একই সমতলে ক্রিয়ারত যদি যে কোনো সংখ্যক 2 হতে পারে, 4, 6, 8 যদি যুগল হয়, তাহলে যুগলের একটি মাত্র যুগল সমান এবং এই যুগলের মোমেন্ট প্রদত্ত যুগল সমূহের মোমেন্টের বীজগণিতিক যোগফলের সমান। দ্যাট মিন হচ্ছে যে কোনো একটা যুগলের মোমেন্ট সমান হবে, অন্য আরো যদি 4-5টা যুগল সৃষ্টি হয় সেই যুগলের মোমেন্টের বীজগণিতিক যোগফল হবে, দুই মোমেন্টটা কি হবে, সমান হয়ে যাবে। এটা হচ্ছে যুগলের ধর্ম। এরপর হচ্ছে লিভার ও লিভারের যান্ত্রিক সুবিধা। লিভার চেনো, দেখছো লিভার? তোমরা কি কেউ দেখছো লিভার? দেখছো? কোথায় দেখছো? দুটো বলো তো মনে পড়ে কিনা। তোমরা টিউবওয়েল দেখছো? জি স্যার। টিউবওয়েল দেখছো? হ্যাঁ পানি দেখছি পানি স্যার। চাইপে দেখছো? জি দ্যাট মিন্স জি এক পাশ স্যার, টিউবওয়েলের দেখবা যে হাতলের এক অংশ বড় থাকে আর এক অংশ যেটা ওই টিউবওয়েলের সাথে লাগানো থাকে ওইটা কম থাকে। এটা এখন ওইটাকে আমরা লিভার বলে থাকি, যার সাহায্যে আমরা অল্প বল প্রয়োগ করে অনেক ভারী জিনিসকে উপরে তুলতে পারি। এখন বেসিক্যালি এটা বলছে লিভার এক প্রকার শক্ত দণ্ড বিশেষ যা সরল যন্ত্র হিসেবে ব্যবহার হয়। লিভারের এক প্রান্ত বল প্রয়োগ করলে অন্য প্রান্ত ভার তুলতে সক্ষম। লিভারের যে প্রান্ত বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় হচ্ছে বাহু বা ইফোর্ট আর্ম। দ্যাট মিনস হচ্ছে টিউবওয়েলের আমরা যেখানে চাপ দিয়ে বাইর করি, চাপ দেওয়ার ফলে পানি ওঠে, যেখানে হাত দিয়ে চাপ দিচ্ছি ওটা কেবল হচ্ছে ইফোর্ট আর্ম বা বল বাহু।
আর যে প্রান্তে ভার উত্তোলন করে তাকে বলা হচ্ছে ভারবাহু। আর মাথা যেটা হচ্ছে ওই টিউবওয়েলের নিচের থেকে উপরে উঠাচ্ছে ওইটাকে আমরা বলছি লোডার। আর লিবারটি যে বিন্দুতে শেষ দেওয়া থাকে ওই বিন্দু থেকে ফালক্রাম, হচ্ছে টিউবওয়েলের সাথে ওই হাতলের একটা অংশ ফিক্স করা থাকে, ওইটার নাম আমরা বলবো হচ্ছে ফালক্রাম। বুঝা যাচ্ছে? ফালক্রাম, জি স্যার। না, লিভারটা বুঝছো কিনা? তোমার টিউবওয়েল তো বুঝাইলাম, মানে কি তোমার ব্যক্তিগত জীবনের সাথে এটা সম্পর্কযুক্ত, তাড়াতাড়ি বুঝতে পারবে। হাতলে যেখানে চাপ দেই সেটা হচ্ছে ইফোর্ট আর্ম বা বল বাহু। আর ওই যে নিচে যে আমাদের টিউবওয়েলের ওয়াশারের যার সাথে লাগানো আছে ওইটা টাইনে পানি উঠায়, ওইটার নাম হচ্ছে বল ভার বাহু বা লোডার। আর ওই টিউবওয়েলটার হাতলটা দেখা যায় টিউবওয়েলের সাথে একটা ফিক্স করা থাকে, যে বিন্দুতে লাগানো থাকে সেই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে ফালক্রাম। ফালক্রাম। লিভারের নীতি, যান্ত্রিক সুবিধা। এখন লিভারের নীতি হচ্ছে বল ইন্টু বল বাহু প্রয়োগের স্থান থেকে ফালক্রামের দূরত্ব ইকুয়াল টু ভার ইন্টু ভার অবস্থান থেকে ফালক্রামের দূরত্ব। এটা হচ্ছে মনে করো যে একটা লিভার এখানে হচ্ছে আমরা চাপ দিয়ে পানি তুলতেছি, এখানে এটার নাম হচ্ছে ফালক্রাম, আর এইটা হচ্ছে লোড বাহু, লোড উঠাবো। এই লোড বাহুর জন্য একটা সূত্র হচ্ছে বল, আমরা যে বল দিচ্ছি এবং প্রয়োগের স্থান থেকে ফালক্রাম থেকে এর দূরত্ব ইকুয়াল টু হবে এই যে লোড ইন্টু এই যে বিন্দুতে লোড দিচ্ছি এই দূরত্ব, এই দুইটা সমান হবে। অর্থাৎ বল ইন্টু বলের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু ভার ইন্টু ভারের বাহুর দৈর্ঘ্য। দ্যাট মিনস P ইন্টু D1 ইকুয়াল টু হচ্ছে W ইন্টু D2। এটি হচ্ছে ফালক্রামের নীতি। দ্যাট মিনস আমরা ওই যে টিউবওয়েলের যদি করি, টিউবওয়েল যেখানে ফালক্রাম কলের সাথে লাগানো আছে ওখান থেকে হাতল পর্যন্ত দূরত্ব গুণফল, হাতলে যে আমরা চাপ দিচ্ছি এই বলটা আমাদের জানা বল, আর হচ্ছে ওই ফালক্রাম থেকে হাতল পর্যন্ত দূরত্ব, এটার গুণফল ইকুয়াল টু হচ্ছে নিচে যে আমাদের ওয়াসার বা এই তুলতেছে পানি তুলতেছে ওইটার ওজন প্লাস হচ্ছে ফালক্রাম থেকে এটার দূরত্ব, এই দুই দূরত্বের মোমেন্ট কি হবে সবসময় সমান হবে। P ইন্টু D1 ইকুয়াল টু P ইন্টু D2 আমরা যেটা এই ছবি। W ইনটু D2। আর যান্ত্রিক সুবিধা হচ্ছে ভার ইনটু বল। দ্যাট মিন্স হচ্ছে আমরা এই যে ভার হচ্ছে W আর বল হচ্ছে P, W আর বল হচ্ছে P। ভার এবং বলের অনুপাতটাকে আমরা বলবো যান্ত্রিক সুবিধা, অথবা যান্ত্রিক সুবিধা ইকুয়াল টু হচ্ছে বল বাহুর দৈর্ঘ্য, বল বাহুর দৈর্ঘ্য হচ্ছে D1 আর ভার বাহুর দৈর্ঘ্য হচ্ছে D2, তাহলে D1 বাই D2 এটাও আমরা D2। হ্যাঁ, দ্যাট মিন্স W বাই P এটা হচ্ছে যান্ত্রিক সুবিধা, আর এটা হচ্ছে D1 বাই D2 যেটা আমরা আলাদা করেও করি, এটা হচ্ছে যান্ত্রিক সুবিধা। আর যান্ত্রিক সুবিধা বৃদ্ধি করতে হলে কি করতে হবে? বল বাহুর দৈর্ঘ্য বাড়াতে হবে এবং ভার বাহুর দৈর্ঘ্য কমাতে হবে। দ্যাট মিন্স আমরা যদি যান্ত্রিক সুবিধা বাড়াইতে যাই এই দৈর্ঘ্যটা বাড়াবো আর এই দৈর্ঘ্যটাকে কমাবো, কমাইলেই কি হবে? বেশি পাবো। দ্যাট মিন্স আমরা সহজেই জিনিসটা যান্ত্রিক সুবিধা বলতে সহজেই আমরা উঠাতে পারবো। এখানে যেমন আমরা লোড চাপ বেশি দেওয়া লাগতেছে, আর ওখানে চাপ কম দিলেই পানি আমরা পেয়ে যাব। আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটা মোমেন্টের অঙ্ক আছে, আমরা অঙ্কের মধ্যে একটু ঢুকি। স্যার আজকে আর না, আগামী দিন করব। সবার কি মতামত? জি স্যার। আগাবো না শেষ করব? তোমাদের হাতে কিন্তু সময় কম, আমি কেন দ্রুত করতে যাচ্ছি তোমাদের যাতে একটা জায়গাতে নিয়ে দিতে পারি। আর যদি মনে করেন না স্যার আমাদের লোড হয়ে যাচ্ছে আমি আর পড়াবো না। না স্যার ওই 3টা বাজে আরেকটা ক্লাস আছে তো। আচ্ছা 3টা বাজে আর একটা ক্লাস আছে, বাজে কত? 1:30 বাজতেছে স্যার একটা 25 তো 1:30 ধরো, 1:25 জি স্যার, নামাজ পড়তে হবে স্যার, ফ্রেশ হতে হবে, খাবার খেতে হবে। একটা অঙ্ক একটু দেখো, না বুঝলে করাবো না। জি স্যার, একটা অঙ্ক দেখো চিত্রে একটা ক্রাঙ্ক আছে, এই একটা ক্রাঙ্কের মধ্যে লোড দেওয়া আছে, এখানে পি বল দেওয়া আছে, এখানে ডব্লিউ কেজি লোড দেওয়া আছে। ফাল ক্রাঙ্কটা হচ্ছে এই আনুভূমিকের সাথে পি বলটা 50 ডিগ্রি কোণ উৎপন্ন করা আছে, আর 100 কেজি বলটা হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করা আছে। বলতেছে যে বি বিন্দুতে মোমেন্ট কত হবে? বি বিন্দুতে মোমেন্ট কি? মোমেন্ট সমান কি আমরা বললাম তখন আগে বল ইনটু লম্ব দূরত্ব, F ইনটু D। F ইনটু ডি মানে হচ্ছে লম্ব দূরত্ব, মোমেন্ট হচ্ছে বল ইনটু লম্ব দূরত্ব। এইটার লম্ব দূরত্ব
এই বলটা লম্ব দূরত্ব দেওয়া আছে, এই বলটা লম্ব দূরত্ব কত 30 দেওয়া আছে, দেওয়া আছে না? তাহলে এইটার মোমেন্ট জি কি স্যার, হবে 30 100 × 30, এই বলটার মোমেন্ট কি জি হবে 100 × 100 × 30 জি 30 স্যার। হবে না? এখন এই বি জি স্যার, বিন্দুতে মোমেন্ট নিলে তাহলে এই বলটা কোন দিকে ঘোরাবে, ক্লকওয়াইজ ঘোরাবে, এটা কি হবে পজিটিভ হবে, এটুকু বুঝছো কিনা? এই ইয়েস স্যার, বলটা পজিটিভ 100 হবে এটা স্যার, 100 কেজি ক্লকওয়াইজ। বলটা বি বিন্দুতে মোমেন্ট নিলে কি 100 × 30 হবে না বল, আর জি এটা স্যার, লম্ব দূরত্ব 30 দেওয়া আছে, 100 × 30, এই বলটা কি হবে পজিটিভ হবে। এখন পি বল আছে, পি বলের দেখো লম্ব দূরত্ব দেওয়া নাই, আমরা লম্ব দূরত্ব বের করতে পারি, আমাদের দরকার হচ্ছে এই দূরত্বটা, এই দূরত্বটা দরকার। এই দূরত্বটা কি করে বের করব? এই অতিভুজটা দেওয়া আছে কত 15 দেওয়া আছে, 15 এই সেন্টিমিটার, কোণটা দেওয়া আছে কত 45, পঞ্চাশ। cos cos θ ইকুয়াল কি ভূমি বাই অতিভুজ, cos θ অতিভুজ, মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ। ভূমি সমান সমান কি হবে অতিভুজ ইনটু cos θ, cos θ ইকুয়ালটা আমরা কি জানি ভূমি। আচ্ছা ভূমি হচ্ছে এখানে আমরা একটা নাম দেই, এখানে এটা এ নাম দাও, বিএ বাই এটাকে মানে এইটাকে আমরা 15 বলি, তাহলে বিএ সমান সমান কত 15 ইনটু cos θ, এটাই লেখা হয়েছে দেখো। এখন এই যে মোমেন্ট আমরা নিচ্ছি, আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটার এখন এখানে চলে আসে দেখো, সামেশন অফ মোমেন্ট এট বি ইকুয়াল টু 0 করি তাহলে আমরা কি পাই, অথবা আমাদের এখানে 0 করার দরকারও নেই, আমরা দুইটার মান কত আছে সেই মানটাও বের করতে পারি ইচ্ছা করলে। দেখুন এখন চাইছি পি বলের মান, যেহেতু এখানে সাম্য অবস্থা সৃষ্টি করতেছে, সামেশন অফ মোমেন্ট এট বি ইকুয়াল টু 0, দ্যাট মিন্স 100 × 30, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এই মানটা কি হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, মাইনাস পি ইনটু 15 cos θ, এই 15 মানে ভূমি সমান সমান হবে হচ্ছে প্রতিভুজ ইনটু cos θ, প্রতিভুজ হচ্ছে 15 আর cos θ মানে 50 ডিগ্রি, 15 50 ডিগ্রি ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করে আমরা পাইলাম কত 311 পয়েন্ট এত কেজি পাইলাম, এটি হচ্ছে আমাদের অঙ্ক, আর কিছুই না। কথা বোঝা গেছে? আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। জি স্যার, আসসালামু আলাইকুম। এবং তোমাদের একটু বইয়ের সাথে একটু এই সব জিনিস তোমাদের বইয়ের মধ্যেই আছে, কথা কি বুঝছো? একটু বইটা একটু খুলে দেখবে, ওকে স্যার। মানে আমি পড়াচ্ছি মানে কি তোমার একটু বই খোলার আগ্রহটা জন্মাবে, যে স্যার পড়াইলো আমি দেখি বইটা আছে কিনা, বইয়ের মধ্যে সবই আছে। ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ।